আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলি হামলায় অব্যাহত থাকায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়ছে। ব্লাড ব্যাংকগুলো অচল হয়ে যাচ্ছে। এতে রোগীদের জন্য রক্তের সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনী রোগী ও বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসন কেন্দ্র ও হাসপাতালগুলো পর্যন্ত হামলার নিশানা বানাচ্ছে। পাশাপাশি উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে সম্ভবত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় 800 জনেরও বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তারা বোমাবর্ষণ ও দুর্ভিক্ষের শিকার হয়েছেন। 75 বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে ফ্রান্স। প্যারিসের চেয়ে বৃহত্তর এলাকা জুড়ে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুনের মাত্রা কমে আসলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের পরপরই বড় ধস নামে ভারতের শেয়ার বাজারে। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় রক্তের তীব্র সংকট, রক্তদাতারাও অপুষ্টিতে। গাজায় ইসরায়েলি হামলায় অব্যাহত থাকায় ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়ছে। ব্লাড ব্যাংকগুলো অচল হয়ে যাচ্ছে। এতে রোগীদের জন্য রক্তের সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনী রোগী ও বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসন কেন্দ্র ও হাসপাতালগুলো পর্যন্ত হামলার নিশানা বানাচ্ছে। পাশাপাশি উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রেখেছে। গতকাল বুধবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রক্তের তীব্র ঘাটতি তৈরি হয়েছে কারণ ইসরায়েলি অবরোধ ও খাদ্য সংকটে বহু সম্ভাব্য রক্তদাতা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে তারা রক্ত দেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এই অবস্থায় গত 24 ঘন্টায় 5 জন সহ এ পর্যন্ত অনাহারে অন্তত 193 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, গাজায় এখনও কার্যকর থাকা আল সিফা হাসপাতাল, আল আকসা হাসপাতাল ও নাসের হাসপাতালে রক্তের তীব্র চাহিদা আছে। মস্কোয় পুতিনের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার 7 আগস্ট মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে সম্ভবত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। এমন আবহে আমিরাতের প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, তিনি আশা করেন তার রাশিয়া সফর ইতিবাচক ফলাফল বয়ে আনবে। তিনি পুতিনকে বলেন, আপনার আতিথেয়তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে এই সফর রাশিয়ার এবং আমিরাতের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে। আমরা সবসময় আমাদের দেশগুলোর জন্য সেতু বন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করি।
গাজায় ইসরায়েলি হামলায় 800 জনেরও বেশি ক্রীড়াবিদ নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় 800 জনেরও বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তারা বোমাবর্ষণ ও দুর্ভিক্ষের শিকার হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন PFA জানিয়েছে গত 22 মাসে গাজায় নিহত 808 জন ক্রীড়াবিদের মধ্যে 421 জন ফুটবল খেলোয়াড় ছিলেন। নিহতদের মধ্যে অনেকে অল্প বয়সী ছিল। হিউম্যান রাইটস ওয়াচ HRW জানিয়েছে একই সময়ে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয় দানকারী 500টিরও বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এই হামলার ফলে শত শত ফিলিস্তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলটিতে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে 61,258 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 197 জন ক্ষুধার্ত অবস্থায় মারা গেছেন। ফ্রান্সে 75 বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল জ্বলছে প্যারিসের সমান অঞ্চল। 75 বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের বিরুদ্ধে লড়াই করছে ফ্রান্স। প্যারিসের যে বৃহত্তর এলাকা জুড়ে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুনের মাত্রা কমে আসলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার 7 আগস্ট কর্মকর্তারা জানিয়েছেন আউট অঞ্চলে আধা সামরিক বাহিনী এবং সেনা সদস্যদের পাশাপাশি 2000-এরও বেশি অগ্নি নির্বাপক কর্মী এবং 500 অগ্নি নির্বাপক যানবাহন মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের রিবাউট গ্রামের কাছে দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে একজন বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। কয়েকদিনে 11 জন অগ্নি নির্বাপক কর্মী সহ 13 জন আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের পরপরই বড় ধস নামে ভারতের শেয়ার বাজারে। বৃহস্পতিবার সকালে দেশটির সেনসেক্স সূচক 335.71 পয়েন্ট কমে দাঁড়ায় 80,208 পয়েন্টে। নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান। বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুখী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়ার শেষে সাংবাদিকদের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়ার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিবে।